লাল মিয়া ফকির সিরিজের প্রথম গল্প অর্থাৎ কালতন্ত্র পড়ে আমার এই লাল মিয়া চরিত্রকে প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছিল এবং ভেবেই নিয়েছিলাম যে এই সিরিজ ফলো করব। কারণ এখানে লাল মিয়া ফকিরকে সুপারহিরো না বানিয়ে লেখক মানুষই বানিয়েছিলেন, যার মূল প্রতিপক্ষ হবে তার থেকে অনেক বেশি অতিলৌকিকভাবে শক্তিশালী। তা সত্ত্বেও লাল মিয়া কীভাবে সেই অপশক্তিকে প্রতিহত করবে সেটাই ছিল মূল উপজীব্য। কিন্তু দ্বিতীয় বই পড়ে আমি নিরাশ হয়েছিলাম। অবশেষে পড়া হলো তৃতীয় বই কুফর। তো কেমন লাগলো সেই বই, আসুন আলোচনা করা যাক। প্রথমে আগে বইটির নন স্পয়লার সারাংশ আপনাদের সামনে তুলে ধরি। কমলগঞ্জের অভিজাত খাবারিতে নেমে এসেছে এক কালো ছায়া। সেখানে ঘটে চলেছে একের পর এক আশ্চর্য ঘটনা। কেউ মনে করছে জিনের প্রকোপে হচ্ছে এসব, আবার কারো কাছে এটা কোনো কালো জাদু। ঘটনা হচ্ছে সেই বাড়ি থেকে আচমকাই বেরিয়ে আসছে অদ্ভুত দর্শন প্রাণী এবং মারা যাচ্ছে পোষ্য প্রাণী। কেউই যখন এর সমাধান করতে পারছে না, তখন লাল মিয়া ফকির আসে সেই বাড়িতে তার বাবা আর গুরুদেবের সাথে। সমস্ত ঘটনা দেখে লাল মিয়া বুঝতে পারে এখানে যা ঘটছে তা তার শেখার সমস্ত বিদ্যারই ওপরে। এবারে সে কি করবে? পারবে কি তার সীমিত শক্তি দিয়ে এইসব অঘটনকে রুখতে? লাল মিয়া ফকিরের প্রথম দুটি বইতে মূলত এসেছিল হিন্দুতন্ত্র, এবার এই তৃতীয় বইতে রয়েছে ইসলাম ধর্মের এক কালো দিক। ফলে এই নতুন দিক জানার বিষয়টি আমায় মূলত আকর্ষণ করেছিল। এবারে এই বই সেই আকর্ষণ পূরণ করতে কতটা সফল হলো সেটা বলার জন্য প্রথমেই আমি এর পজিটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দিবাকর বাবুর লেখার হাত খুবই চমৎকার, যার ফলে এই বই একবার পড়া শুরু করলে শেষ না করা অবধি থামা একটু মুশকিল। শুরুর দিকে তিনি সমস্যাটির বিল্ড আপ দারুণই করেছেন। একদিকে যেমন সমস্যা দেখাচ্ছেন, আরেকদিকে গল্পের মেন নায়ক লালের শিক্ষার বিষয়কেও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ফলে দুই দিকের ঘটনা যে একই সাথে ঘটছে এবং শেষে এসে যেভাবে তাকে মেলানো হয়েছে তা পড়তে আমার বেশ ভালো লেগেছে। আর এই সম্পূর্ণ উপন্যাসটিকে অনেকগুলি চ্যাপ্টারে ভাঙা হয়েছে এবং সেই চ্যাপ্টারগুলো খুব বেশি যেহেতু বড় নয়, তাই খুব তাড়াতাড়ি এক একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, যা গল্পটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রথম দিকে কাহিনী একটু স্লো থাকে ঠিকই, কিন্তু শেষে এসে প্রচণ্ড দ্রুত হয়ে যায়। এটা একদিকে যেমন পজিটিভ, তেমন আবার নেগেটিভও বটে, কিন্তু সেই ব্যাপারে নেগেটিভে বলার সময় আমি বলবো। গল্পের থ্রিল পোর্শনও এই কাহিনীর পজিটিভ সাইডের দিকেই থাকছে। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে বুকলুক পাবলিকেশন থেকে। বইটিতে মোট 127টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 275 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে প্রকাশিত হয়েছে। হার্ড কভারের কোয়ালিটি আমার বেশ ভালোই মনে হয়েছে। বইটির ওপরে একটি ডাস্ট জ্যাকেট রয়েছে যেটা খোলা যায় না। নিচে হার্ড কভারের সাথে আঠা দিয়ে লাগানো রয়েছে। পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে। বইটির প্রুফ রিডিংও আমার বেশ ভালো লেগেছে। বানান ভুল আমার তেমন নজরে আসেনি। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন অভিব্রত সরকার। ওনার করা এই প্রচ্ছদ আমার ঠিকঠাক লেগেছে। কাহিনীর হিসেবে সামঞ্জস্য রেখে এই প্রচ্ছদ ক্রিয়েট করা হয়েছে। তবে এই বইতে একটি অলঙ্করণ দেওয়া হয়নি। যদি মাঝে মধ্যে দু একটি অলঙ্করণ থাকতো তাহলে হয়তো ভালোই হতো। এবারে আসে নেগেটিভ পয়েন্টে। প্রথমে বইয়ের গল্পটি যেভাবে শুরু হয়েছিল তাতে মনে হয়েছিল আবারও সেই প্রথম পার্টের মতো একটা দুর্দান্ত কিছু পেতে চলেছি, কিন্তু শেষে এসে এই কাহিনী প্রচণ্ডই প্রেডিক্টেবল হয়ে যায় এবং লাস্টে একটা বড় টুইস্ট দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেই টুইস্টের ফলে ভিলেনের ক্যারেক্টারের মোটিভেশন ঠিকঠাক পরিস্ফুট হয়নি। তার সাথে সাথে তার যে সাথী ছিল তাকে যে লেভেলের শক্তিশালী বলে বলা হলো সে কিছুই করে উঠতে পারল না, যার ফলে পাঠক হিসেবে শেষের পোর্শন আমার মনোপুত হয়নি। এছাড়া শেষে এসে লাল যেভাবে লড়াই করলো তার বিল্ড আপও ঠিক বলে মনে হয়নি। স্পয়লার হয়ে যেতে পারে বলে এর থেকে ডিটেলসে আর কিছু বলতে পারছি না। সেই কারণে শেষে এসে কাহিনী এতটাই ফাস্ট হয়ে যায় যেন মনে হয় লেখক কোনো রকমের লেখাটি শেষ করে দিয়েছেন সময়ের অভাবে। ওভারঅল খুব একটা ভালো শুরু হয়েও শেষে এসে কাহিনীটি আমার কাছে কেমন যেন একটু মেরে মনে হলো। এবারে উপসংহারে আসা যায়। লাল মিয়া সিরিজের এই তৃতীয় বই অর্থাৎ কুফর একটা ভালো শুরু করেও স্লগ ওভারে এসে খারাপ খেলে একটুর জন্য হেরে গেল বলে আমার কাছে মনে হয়েছে। না, দ্বিতীয় বইয়ের মতন অতটা খারাপ লাগেনি আমার ঠিকই, কিন্তু প্রথম বইয়ের মতন অতটাও আমার ভালো লাগেনি। আলটিমেটলি শেষে এসে ওই ভৌতিক কমন ট্রোপ ইউজ করার ফলেই মূলত নিরাশ হয়েছি আমি, কারণ এর থেকে আমি আরেকটু অন্য কিছু এক্সপেক্ট করেছিলাম। ফলে এই বইটিকে অ্যাভারেজ একটি তন্ত্রভিত্তিক কাহিনী বলেই আমার মনে হয়েছে।
সেই জন্য আমি এই কাহিনীকে একদম রেকমেন্ডও করতে পারছি না, আবার নাকচও করতে পারছি না। ইসলাম ধর্মে একটি সম্পূর্ণ নতুন বিষয় এখানে আমার জন্য ওয়ার্ক করেছে, কিন্তু বাকিটা নয়। এবারে তাই এই বইটা নেবেন কিনা সেটা আমি দর্শক বন্ধুদের ডিসিশনের উপরই ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট করার এবং শেয়ার করার ও হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।